বাইরে থেকে শুকনো পাতার আওয়াজ আসছিল, যেন কেউ অজানা কোনো কথা ফিসফিস করে বলছে। কুঁড়ে ঘরের মধ্যে একটি ছোট্ট লণ্ঠন দপদপ করে জ্বলছিল। বিজয় খাটে বসেছিল এবং তার পাশে বসেছিল কমলা। শোনো, আবার কি হয়েছে? গ্রামের এই পাশের জঙ্গলে একটা তান্ত্রিক বাবা এসেছে। কোন তান্ত্রিক বাবা? সবাই বলছিল যে যার সমস্যা নিয়ে ওখানে যায় তার সমাধান হয়ে যায়। রামলালের ছেলে, ওর বউকে সাপে কামড়েছিল। বাবা মন্ত্র বলাতে এবং ওষুধ দেওয়াতে 3 দিনের মধ্যে উঠে রান্নাবান্না শুরু করে সব দিয়েছে। মিথ্যে। ওই সাপের বিষ এমনি নেমে গিয়েছিল। তারপরে শামুর গরুটা, যে কিনা দুধ দেওয়া বন্ধ করে দিয়েছিল, বাবা ওই গরুর লেজে লাল রঙের সুতো বাঁধাতে সকালবেলায় দুধের নদী বয়ে গেছিল। আরে কেন আজগুবি কথায় কান দাও তুমি? আমি নিজে চোখে দেখেছি। আমি গেছিলাম কালকে দুপুরবেলা, যখন তুমি খেতে গেছিলে। বাবা বলছিল তোর স্বামীর ভাগ্য খারাপ রয়েছে। একটা রাতে একটা মন্ত্র, কিছু খরচা, আর ভাগ্য খুলে যাবে। বাইরের পরিবেশ হয়ে গেল থমথমে এবং নীরবতা ছড়িয়ে পড়ল। কি মূল্য? এক রাত জঙ্গলে একলা। এইসব তান্ত্রিককে আমি ভরসা করি না একদম। পরিশ্রমী হলো আসল কাজ। এটা বলেই বিজয় সেখান থেকে উঠে পড়ল এবং এসে দাঁড়ালো বাড়ির দরজার সামনে। রাতের ঠান্ডা হাওয়া তার শরীরে ধাক্কা খেল। সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে বাইরের পরিবেশ দেখল। শুকনো মাটি, অপরিণত ফসল এবং চারিদিকের সেই নিস্তব্ধতা। এমন কি ভুল করেছি আমি? এত পরিশ্রম করে চাষ করলাম, তাও কোনো লাভ হলো না। আমার কি একবার ওই তান্ত্রিক বাবার সাহায্য নেওয়া উচিত? না, এগুলো সব কুসংস্কার। যাকে দেখি ভবিষ্যৎ কি হয়। পরের দিন সকালে বিজয় খাটে গভীরভাবে ঘুমিয়েছিল। দরজার খটখট শব্দে বিজয়ের ঘুম ভেঙে গেল এবং সে গিয়ে দরজা খুলে দেখল যে বাইরে অন্য কেউ নয়, বরং তার পাওনাদার দাঁড়িয়েছিল। কি ব্যাপার বিজয়? 1 মাস হয়ে গেল, না এখনো সুদ পেলাম, না কোনো খবর পেলাম। তোমরা না সত্যি অদ্ভুত মানুষ। যখন টাকার দরকার থাকে তখন হাত পা জোড় করো, কিন্তু ফেরত দেওয়ার সময় তোমাদের টিকি দেখা যায় না। আমাকে ক্ষমা করবেন, আমি আপনার টাকা ফিরিয়ে দেব। শুধু আর কয়েকটা দিন সময় চাই। দেখুন, আমার খুব খারাপ অবস্থা। আপনার থেকে যে টাকা নিয়েছিলাম সব চাষের কাজে লাগিয়ে দিয়েছি, কিন্তু ফসল সব শুকিয়ে গেছে। আর কতদিন সময় লাগবে তোমার? দেখো, তোমার সুদ কিন্তু তোমার আসলের থেকেও বেড়ে যাচ্ছে। আমার কাছে আর একটাই রাস্তা আছে, তোমার এই জমিটা আমি নিজের নামে লিখিয়ে নিই। না, দয়া করুন, এরকম বলবেন না। আমাকে 1 সপ্তাহের সময় দিন, তার মধ্যে কোনো না কোনো ব্যবস্থা অবশ্যই হয়ে যাবে। কথা দিচ্ছি, আর 1 সপ্তাহ। ঠিক তখনই কমলা পেছন থেকে এসে করজোড়ে পাওনাদারকে নমস্কার করল, কিন্তু তার চোখে ছিল ভয় এবং অনুনয়। সে হাত জোড় করে মুখে কোনো কথা বলল না, কিন্তু চোখে তার ভাব ছিল স্পষ্ট। পাওনাদার তাকে দেখে বলল, তোমার স্ত্রীর জন্যই আজকে তুমি রেহাই পেলে, বুঝলে? না হলে তোমাদের এই বাড়িটাও আজকে আমি কেড়ে নিতাম। মনে রেখো বিজয়, আর মাত্র 1 সপ্তাহ, তারপরে আর 1 মিনিট বেশি সময় পাবে না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পাওনাদার সেখান থেকে যাওয়ার পরে কুঁড়ে ঘরে যেন অন্ধকার নেমে এলো। কমলা তখনও সেখানেই দাঁড়িয়েছিল এবং তার চোখ ছলছল করছিল। বিজয় সেখান থেকে প্রস্থান করে মাথা নিচু করে খাটে গিয়ে বসে পড়ল। তুমি এখনো চুপ থাকবে? আমি আর কি বলবো? যা হওয়ার তাই হবে। না, আর চুপ করে বসে থাকবো না আমি। আজকে রাতেই যাবো ওই বাবার কাছে, এতে তোমার পছন্দ হোক বা না হোক। কমলা, তুমি আবার শুরু করলে। আমি তোমাকে বলেছি, এই তান্ত্রিক বাবাদের আমি বিশ্বাস করি না। ভরসা নেই নাকি ভয় পাচ্ছ? কি? হ্যাঁ, ভয়। তুমি ভয় পাচ্ছ যদি বাবা সত্যিটা বলে দেয় তোমার ভাগ্য তোমাকে সায় দিচ্ছে না। তোমার ভয়টা যদি সত্যি হয়ে যায় তাহলে তোমার সব সম্মান নষ্ট হয়ে যাবে। দুজনে একেবারে শান্ত হয়ে গেল। ঠিক আছে, তাই হোক, করে দেখাই যাক তাহলে। শেষমেশ বিজয় কমলার কথায় সম্মতি দিল। তারপর রাত হতেই
দুজনে মানে কমলা এবং বিজয় জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। দিনের আলোয় যে জঙ্গল ছিল সুন্দর এবং শান্তিময়, তা রাতের অন্ধকারে হয়ে উঠেছিল ভয়ঙ্কর। কমলা এবং বিজয় আস্তে আস্তে হাঁটছিল। ওরা হাঁপিয়ে পড়েছিল কিন্তু থামল না। আর কিছুক্ষণ হাঁটার পরে তারা দুজনে কিছু দূরত্বে একটা মশালের আলো দেখতে পেল আর আস্তে আস্তে সেই দিকে এগোলো। সেই আলোর কাছে পৌঁছতে তারা দেখল যে একজন তান্ত্রিক বাবা সেই গাছের নিচে বসে আছে। বন্ধ চোখে তিনি অনবরত মন্ত্র পাঠ করে চলেছিলেন। বিজয় এবং কমলা তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আমি সব জানি, তোমার স্ত্রী আগেই সবকিছু বলেছে আমাকে। তোমার জমি, তোমার পরিশ্রম, তোমার হার, আমি সব বিষয়ে অবগত। তাহলে আপনি জানেন যে... হ্যাঁ হ্যাঁ, বললাম তো সব জানি। সব পাল্টে যাবে কিছুদিনের মধ্যেই। শুধু আমার বলা কথা অনুযায়ী তোমাদেরকে চলতে হবে, কোনো সন্দেহ, কোনো প্রশ্ন না করে। আর তুমি একা আসবে, কাউকে সাথে আনবে না, এমনকি নিজের স্ত্রীকেও নয়। এই পুজো তোমাকে একা করতে হবে, না হলে সব ব্যর্থ হয়ে যাবে। একা? কিন্তু কোনো কিন্তু টিন্তু নয়। যা করার তোমায় একা করতে হবে। তোমার ভাগ্য তোমার ওপর রুষ্ট এবং তার মানটাও তোমাকে একাই ভাঙাতে হবে, বুঝলে? এবার যাও আর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ো, কারণ কালকের রাতটা তোমার জীবনের দীর্ঘতম রাত হতে চলেছে। পরের দিন বিজয় আবার সেই তান্ত্রিক বাবার কাছে এলো, কিন্তু এইবারে একা। তার মনে এখনও ওই তান্ত্রিক বাবাকে নিয়ে সন্দেহ ছিল। কিন্তু কথায় আছে না যে ডুবতে থাকা মানুষ সবকিছুকে আঁকড়ে ধরতে চায়। সেখানে বিজয় গিয়ে পৌঁছল এবং আস্তে আস্তে তার সামনে বসে পড়ল। তারপর কিছুক্ষণের নীরবতা। হাওয়ায় একটা ধূপের সুবাস ছিল আর গাছের শিকড়গুলো মাঝে মাঝেই শব্দ করে উঠছিল। আমি জানতাম যে তুমি আসবে, কিন্তু এখান থেকে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই বিজয়। বলুন আমাকে কি করতে হবে? কেমন ধরনের পুজো এটা? এ কোনো সাধারণ পুজো নয়, এটা হচ্ছে মোহিনী সাধনা। মোহিনী সাধনা? সেটা আবার কি বাবা? আমাকে কোনো নারীর পুজো করতে হবে নাকি কোনো দেবীকে? এ হচ্ছে সেই শক্তির সাধনা যা রূপও বটে, মোহও বটে এবং বিনাশও, যা সবকিছু পরিবর্তন করতে পারে। কিন্তু তার একটা মূল্য আছে। তুমি পরিশ্রম করলে কিন্তু ভাগ্য তোমার সঙ্গ দিল না। এবার ভাগ্যকে বশীভূত করতে হবে আমাদের। সারা রাত এই মন্ত্রই জপ করতে হবে আর আমি তোমাকে দেব। আর সকালের আলো ফোটার আগে এই সাধনা সম্পন্ন করতে হবে। তারপরে তোমার জীবনের দিশা পাল্টে যাবে। কিন্তু একটা ভুল করলে তোমার শুধু জীবনই নয়, সবাই শেষ হয়ে যাবে। এই সাধনার জন্য তুমি কি প্রস্তুত? হ্যাঁ। এবার মন্ত্র শোনো আর আত্মস্থ করে নাও। ওম নমঃ কস্তন মোহিন্নায় আশীর্বাদায় নমঃ। বিজয় মৃদু স্বরে সেই মন্ত্র জপ করা শুরু করল। ওং নমঃ কস্তন মোহিন্নায় আশীর্বাদায় নমঃ। 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 বিজয়, তুমি আমায় ডেকেছো? তুমি তুমি কে? আমি মোহিনী। তুমি আমায় ডেকেছো তোমার মন্ত্রপাঠের মাধ্যমে, তোমার ভয় থেকে, তোমার ইচ্ছা থেকে। তুমি কি চাও আমার কাছে? আমি আমি খুব সমস্যায় আছি। আমি তোমাকে সাহায্য করব বিজয়, কিন্তু একটা শর্ত আছে। কিন্তু মনে রেখো, তোমার সাধনায় আমি সন্তুষ্ট, আর তোমার এই পরিস্থিতি থেকে তোমাকে আমি বের করেও দেব। তোমার দুঃখ, তোমার কষ্ট সব দূর করে দেব। আজকে থেকে আমি তোমার সঙ্গে থাকব। তোমার সমস্ত প্রয়োজনের দিকে আমি লক্ষ্য রাখব। তোমার সফলতা, সুখ সব কিছু দেব, কিন্তু তার বদলে তুমি আমার হয়ে যাবে সারা জীবনের মতো। তোমার অন্য কোনো স্ত্রীর সঙ্গে আর কখনো কোনো সম্পর্ক থাকবে না, না মন থেকে না শরীর থেকে, কখনো নয়। যদি তুমি এই কথা ভঙ্গ করো তাহলে তার ফলাফল খুব ভয়ঙ্কর হবে। বিজয় মোহিনীর দিকে তাকিয়ে রইল। সে এতটাই সুন্দরী ছিল যে বিজয় একেবারে হতবাক হয়ে গেল এবং তার মনের মধ্যে একটা অদ্ভুত টানাপোড়েন শুরু হলো। ঠিক আছে, আমি প্রস্তুত। পরের দিন সকালে বিজয় দেরি করে ঘুম থেকে উঠল। ভালো করে বাড়িটিকে দেখল সে। সবকিছু একই রকম মনে হচ্ছিল, যেন কিচ্ছু পাল্টায়নি। কিন্তু তারপরেই সে বাইরের দিকে তাকালো এবং সে অবাক হয়ে গেল। যে জমি কাল অবধি শুকিয়ে পড়েছিল, আজ তা শস্য শ্যামলায় ভরে উঠেছিল, যেমন রাতারাতি কোনো আশ্চর্য কিছু ঘটে গেছে। আরে, তুমি উঠে পড়েছো? বাইরে এসো, তাড়াতাড়ি দেখো কি হয়েছে। কমলা আনন্দে বিজয়ের দিকে এগিয়ে এলো,
কিন্তু বিজয় পিছিয়ে গিয়ে কঠোরভাবে বলল, দাঁড়াও, ওখানেই দাঁড়াও, আর এক পাও এগোবে না। আমি পাওনাদারদের সাথে কথা বলে আসছি, সমস্ত দেনা আমি মিটিয়ে দেব। তুমি বাড়িতেই থাকো, কিন্তু আমার থেকে দূরত্ব বজায় রাখবে। এটা শুনে কমলার মুখ শুকিয়ে গেল এবং সে রাগান্বিত হয়ে ভেতরে চলে গেল। তার চোখে ভয় এবং আশ্চর্য দুটোই ছিল। তখনই বিজয় দেখল যে তার ঘরে মোহিনী দাঁড়িয়ে আছে। তার হাসি ছিল পরীর মতো মিষ্টি এবং মোহিনীর নজর গিয়ে পড়ল বিজয়ের ওপর, এবং তারপর বিজয়ও তার দিকে তাকিয়ে হালকা হাসল এবং আস্তে আস্তে হাঁটতে শুরু করল। চোখ ভারী কিন্তু স্থূল গতি। তার মুখে আসার সাথে একটা ভয়ের ছাপও স্পষ্ট ছিল। বিজয় পাওনাদারদের বাড়ির দিকে এগোল, কিন্তু কিছু দূর গিয়ে সে একদল মানুষকে দেখতে পেল। সেখানকার পরিস্থিতি বিজয়ের ঠিক মনে হচ্ছিল না। কি হয়েছে এখানে? এত ভিড় জমা হয়েছে কেন? আরে বিজয়, তুমি শোনোনি? তুমি যার থেকে টাকা ধার নিয়েছিলে সে কাল রাতে মারা গিয়েছে। সকালবেলা চাকর গিয়ে দেখেছে তিনি এমনভাবে ঘুমিয়ে আছেন যেন ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে। যদিও তার নিজের বলতে কেউই ছিল না, না স্ত্রী না বাচ্চা। মনে হয় আমাদের আর টাকা শোধ দিতে হবে না। আমাদের ভগবানের অশেষ কৃপা, উনিই সব করেছেন। বিজয় অবাক হয়ে যায় এবং তার মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে। সে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং সে মনে মনে ভাবে, এই সব কিছু কি ওই মোহিনীই করেছে নাকি? তারপরেই সে সামনের দিকে দেখে কিছু দূরে মোহিনী গাছের আড়ালে দাঁড়িয়ে আছে। মুখে হালকা একটা হাসি, যেন সে সবকিছু জানে। বিজয়ের নিঃশ্বাস ভারী হয়ে আসে এবং সে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর স্বস্তি। বিজয় বুঝে গিয়েছিল যে এই সবকিছু মোহিনী করেছে। বিজয়ের অবস্থা, ভাগ্য সবকিছুই পাল্টে গিয়েছিল। জমিতে শস্য ভরে উঠেছিল, সবাই তাকে সম্মান করত। কিন্তু বিজয় এবং কমলার মধ্যে একটা দূরত্বের সৃষ্টি হলো। কিছুদিন কেটে যাওয়ার পরে ঘরে একটা অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। বিজয় অধিকাংশ রাতে বাড়ির বাইরে থাকত এবং কমলা নিস্তব্ধ, একাকিত্বে ভরপুর। তাদের মধ্যে না কোনো কথাবার্তা ছিল আর না কোনো সম্পর্ক। কমলার চোখে মুখে ক্লান্তি এবং ভাবনার ছাপ ছিল সুস্পষ্ট। সে নিজেকে বলে, আজকে ওর সঙ্গে কথা বলবই আমি, এইভাবে আর চলতে পারে না। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে বিজয়ের সঙ্গে সে কথা বলবে, যাই হয়ে যাক না কেন। ঘরের দরজা খুলে যায় এবং বিজয় প্রবেশ করে। সে জামাকাপড় খুলতেই যাবে, ঠিক তখনই পেছন দিক থেকে দুটো হাত তাকে জড়িয়ে ধরে। এক মুহূর্তের জন্য তার শ্বাস বন্ধ হয়ে যায় এবং সে হেসে মনে মনে ভাবে, মোহিনী। তারপর সেই হাত দুটোকে ধরে হালকা করে চুম্বন করে এবং তারপরে পিছন ফিরে দেখে কমলা দাঁড়িয়ে আছে এবং সে অবাক হয়ে যায়। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমাকে তো বলেছি আমার থেকে দূরে থাকতে। কমলা অবাক হয়ে যায়। তার মনে অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খেতে থাকে এবং সে প্রশ্ন করতে চায় কিন্তু পারে না। মোহিনী সেখানে দাঁড়িয়ে সবকিছু দেখতে থাকে এবং তার চোখে ছিল একটা ঠান্ডা অনুভূতি, মুখে একটা হালকা হাসি, ভয়ানক। আমি বলেছিলাম না অন্য কোনো স্ত্রীর সঙ্গে তুমি যোগাযোগ রাখবে না, কখনো না। মোহিনী ছট করে কমলার পেছনে এসে দাঁড়ালো এবং নিজের হাতের ধারালো নখ দিয়ে কমলার গলা চিরে দিল। বিজয় এইসব কিছু দেখে চিৎকার করে ওঠে, তুমি এ কি করলে? তুমি আমার স্ত্রীকে মেরে ফেললে? এরকম করার সাহস কি করে হলো তোমার? হ্যাঁ বলো। আমি ভেবেছিলাম তুমি নিজেকে আমার কাছে সঁপে দিয়েছো। তোমার বউ আমার থেকে ছিনিয়ে নিতে চাইছিল, সেই জন্য ওকে আমি পথের থেকে সরিয়ে দিয়েছি। কিন্তু মনে হচ্ছে তুমি শুধুমাত্র আমার শক্তির জন্য এগুলো দেখাচ্ছিলে। না, আমি কিচ্ছু শুনবো না। এরকম করার কি দরকার ছিল? আরে আমি তো না জেনে শুধু একটা ভুল করে ফেলেছিলাম। তোমার স্ত্রীর প্রতি তোমার ভালোবাসা আমি দেখতে পাচ্ছি বিজয়। তুমি আমায় জিজ্ঞেস করছো ওকে মারার কি দরকার ছিল? যাও, ওকে গিয়ে জিজ্ঞেস করো। এই বলে মোহিনী বিজয়েরও গলা চিরে দেয়।